আমি শুধু একটা বিষয় একটু মনে করিয়ে দিতে চাই যে এই ধরনের সৃষ্টিশীলতা চর্চা করার সময় আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আমরা কোনো ধরনের কোনো চিন্তার কাঠামোকে কঠিনভাবে মনোজগতের মধ্যে আটকে ফেলেছি কিনা, নাকি চিন্তার জগৎটা উন্মুক্ত। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে যেহেতু দীর্ঘদিন এই পথে চলাফেরা করি এবং যেহেতু দেশে বিদেশে অনেকের সঙ্গে কথাবার্তা বলার সুযোগ আমার হয়েছে, বিশেষ করে এই সাবকন্টিনেন্টে আমি প্রায়শই দেখেছি, খুব সঙ্গত কারণে, এটা কোনো অপরাধ না, যে আমাদের উপমহাদেশের বড় বড় ঐতিহাসিক ঘটনাগুলি আমাদের মনোজগৎকে কিন্তু আটকে ফেলেছে, খুবই কঠিনভাবে আটকে ফেলেছে। যেমন একটা এক্সাম্পল দেই, মনে করেন 47-এর ঘটনা আমাদের সাহিত্য, আমাদের শিল্প, আমাদের চলচ্চিত্র, আমাদের মনোজগৎ, সংস্কৃতি সবকিছুকে কিন্তু একটা বিরাটভাবে প্রভাবিত করেছে। এবং মোটা দাগে কিন্তু 3 ভাগে আমরা কিন্তু দেখেছি একটা স্কুল তৈরি হয়েছে এই বিষয়ে চিন্তা করার জন্য, কথা বলার জন্য। একটা হচ্ছে যে অবিভক্ত ভারত ভেঙে গিয়েছে, ফলে এটা খুব একটা ভুল হয়ে গেছে, এটা বিরাট অন্যায় হয়ে গিয়েছে, এটাই ছিল সঠিক। অবশ্যই এর মধ্যে লুকিয়ে থাকে অবিভক্ত ভারত মানে একটা বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের ভারত, যেটা যেটা ভুলে গেলাম নামটা, আমাদের এই যে বিজেপির প্রধান যে তাত্ত্বিক নেতা আশুতোষ মুখার্জির ছেলে, না না, আশুতোষ মুখার্জির ছেলে যিনি প্রধান নেতা ছিলেন ওনাদের, শ্যামাপ্রসাদ মুখার্জি অত্যন্ত বলিষ্ঠতার সাথে কিন্তু তখন বলেছেন, অ্যান্ড হি ওয়াজ ভেরি ক্লিয়ার। তার কিন্তু কোনো অস্পষ্ট ছিল না যে একটা অবিভক্ত ভারত দরকার। এবং উনি কনসিস্টেন্টলি তখন কিন্তু কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে এই বিষয়ে তর্ক করতেন, কথা বলতেন এবং কংগ্রেসকে দায়ী করতেন যে তোমরা ভারতটাকে ভেঙেছ। অপরদিকে ভারতের মুসলিম লীগরা তখন, মুসলমানরা, তারা এই ভূখণ্ডে ঐতিহাসিক ধারাবাহিকতাতে তারা যে একটা বিশাল জনগোষ্ঠীতে রূপান্তরিত হয়েছে, তারা ব্রিটিশ উত্তর ভারতে তারা কিভাবে এখানে সম্মানজনকভাবে যুক্ত হবেন এই নিয়ে যখন কথা উঠল, ব্রিটিশরা তখন একটা সমঝোতা সমাধান হিসাবে তারা তখন ক্যাবিনেট মিশনের প্রস্তাব দিল। ক্যাবিনেট মিশনের প্রস্তাবে দেখা গেল যে অবিভক্ত ভারতও থাকে এবং বিভিন্ন সম্প্রদায়ের যে স্বকীয় চাওয়া পাওয়া ওগুলিও অ্যাকোমোডেট করে দেওয়া হয় এবং 3টা টায়ারে ভাগ করা হলো। নিশ্চয়ই আপনারা ইতিহাস সম্পর্কে। আর আরেকটি হচ্ছে, না আমরা মুসলমানরা আলাদা হয়ে যাব বা অমুক আলাদা হয়ে যাব ইত্যাদি। মোটা থাকে কিন্তু এই 3টা। এর পরবর্তীকালে আপনি দেখবেন, ইভেন আমি যখন পাকিস্তানেও আমি গিয়েছি, আমি দেখেছি সেখানকার বোদ্ধাদের সঙ্গে কথা বলতে গেলেও আমি দেখেছি যে এই চিন্তার দ্বারা এমনভাবে প্রভাবিত থাকেন যে বিভিন্ন চিন্তার মধ্যে যে মানবতার যে মূল সুর থাকা দরকার, অথবা একটা মানুষের যে সক্রিয়তা থাকা দরকার এবং উন্মুক্তভাবে চিন্তা করার যে, এবং ইতিহাসের নির্দিষ্ট সময়ের যে জটিলতা তার ঊর্ধ্বে উঠে ব্যাপারটাকে দেখার জন্য যে ধরনের চিন্তার স্বাধীনতা দরকার, তা কিন্তু বেশিরভাগ সৃষ্টিশীল মানুষ যারা কাজ করেন, বিশেষ করে নিচের দিকে তো এটা হওয়া সম্ভব না, কারণ আমরা সবাই আসলে অনুকরণ বা অনুসরণ করতে কিন্তু প্রবৃত্তিগতভাবেই পছন্দ করি। চিন্তাশীল মানুষের সংখ্যা তো খুব কম। সবাই আমরা অনুকরণ চাই, সবাই আমরা একজন দেবতা চাই, গুরু চাই, নবী চাই, অথবা পীর সাহেব চাই। এটা আমাদের সহজাত প্রবৃত্তি মানুষের মধ্যে। ফলে কোনো জিনিসকেই ক্রিটিক্যালি দেখা, প্রশ্ন করা এবং তার মধ্য থেকে সেই চিন্তাকে সময় উপযোগী করা এবং সময় উপযোগীভাবে উপস্থাপন করা, এর জন্য যে সৃষ্টিশীলতা দরকার, এটার কিন্তু একটা অভাব থাকে। আমি সত্যজিৎ রায়ের জন্মদিনে আপনারা যখন উৎসব উদযাপন করছেন, আমি আপনাদের প্রতি আহ্বান রাখব, সত্যজিৎ রায়ের যে মানবিকতা, এবং সেই মানবিকতাকে যদি আজকে উনি বেঁচে থাকতেন, তাহলে এরকম একটা মানবিকতার বৈশিষ্ট্য আজকের প্রেক্ষাপটে উনি কিভাবে চর্চা করতেন। আমরা তো তার মৌলিক চরিত্র বুঝে ফেলেছি। ফলে সেভাবেই কিন্তু তাকে উপস্থাপন করাটা ভালো এবং সেভাবেই চিন্তা করাটা ভালো। 47 আমাদেরকে যে কাঠামো দিয়ে গেছে, চিন্তার কাঠামো, ওই কাঠামোর মধ্যে আটকে থাকাটা ঠিক হবে না। আমরা যখনই আমাদের বাংলা সাহিত্য সংস্কৃতিকে প্রভাবিত করেছেন
এবং আরো দীর্ঘদিন যাদের প্রভাব বিস্তার থাকবে, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সত্যজিৎ রায়, তারপরে আপনার সাহিত্য অঙ্গনে অন্যান্য যারা আছেন, বিভূতিভূষণ থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, যারা যারা কম বেশি পাঠ করেছেন, যারা বেশি পাঠ করেছেন তারা আরো বেশি জানেন। কিন্তু আমার বক্তব্য হলো যে এটাকে বোঝার ক্ষেত্রে এবং এটাকে অনুবাদ করার ক্ষেত্রে একটা স্বাধীন চিন্তার প্রয়োগ থাকা দরকার, একটা স্বাধীন মনোজগৎ থাকা দরকার। তা না হলে কিন্তু 47-এর রেমিনেন্স হিসাবে আমাদের চিন্তা কাঠামোর মধ্যে কিন্তু আমাদের অজান্তেই আমরা একটা ভুল চিন্তা কাঠামোর মধ্যে আটকে যেতে পারি এবং এই ধরনের মহান মহান মানুষকে আমরা হয়তো ভুলভাবে ব্যাখ্যা করে ফেলতে পারি। সেটা করাটা ঠিক হবে না। আমি কেবলই ছাত্র এবং কেবলই একজন অনুসন্ধানী দর্শক, পর্যবেক্ষক। আমি আমার সেই জায়গা থেকে এই বিনীত নিবেদন রাখছি ইতিহাস এবং ঐতিহ্য পরিষদকে। ইতিহাস এবং ঐতিহ্যকে বোঝা এবং তাকে আবার সমসাময়িক জায়গাতে অনুবাদ করে উপস্থাপন করা অনেক বড় কঠিন কাজ এবং এই মহান দায়িত্ব, এই কঠিন দায়িত্ব যারা পালন করবেন তারা যদি চিন্তার দাস হয়ে যান, ইতিহাসের কোনো নির্দিষ্ট সময় আটকে থাকেন, তাহলে আপনারা কিন্তু সময় উপযোগী হতে পারবেন না।